নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। মঙ্গলবার প্রকাশিত হলো টিবিএসসি এর মাধ্যমিক পরীক্ষা 2017 ফলাফল। মঙ্গলবার সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রী রিস্মিতা ধর গোটা রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করল। তার এই কৃতিত্বে মা বাবা সহ এলাকাবাসী আপ্লুত। ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ছাত্রী রিস্মিতা ধর এবার অর্থাৎ 2017 সালের টিবিএসসি এর মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করল। ধর্মনগর কলেজ রোডের বাসিন্দা এই রিস্মিতা ধর নিম্ন মধ্যবর্তী পরিবারের, বাড়িতে 2 বোন এবং মা। বিগত 2 বছর আগে বাবা মারা যান। মা এবং গৃহশিক্ষকদের সহযোগিতায় আজ তার এই কৃতিত্ব। সরাসরি জানালেন রিস্মিতা, পাশাপাশি বললেন ভালো ফলাফল করতে হলে পাঠ্য বই পড়তে হবে এবং প্রতিদিন বিদ্যালয়ে যেতেই হবে। হ্যাঁ, তোমার নাম কি? রিস্মিতা ধর। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট। তুমি যে বোর্ডে যে স্ট্যান্ড করেছো তার জন্য কার কৃতিত্ব বেশি? ঘরের আমার মা, আমার গৃহশিক্ষক আর স্কুল। তুমি যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য বার্তা তো একটাই হবে, বই পড়তে হবে, ঘরে মা বাবার কথা শুনতে হবে, স্কুল যেতে হবে, রেগুলার স্কুল যেতে হবে। আগামী দিনে তোমার পরিকল্পনা কি আছে? আগামী দিনে আমার তো ইচ্ছে প্রফেসর, জেনারেল লাইনে যাওয়ার ইচ্ছা। ম্যাথস নিয়ে পড়তে চাই আমি। মেয়ের এই ফলাফলে মা রুমাদের আনন্দের পাশাপাশি রয়েছে বুক চাপা দুঃখ, কেননা মেয়ের এই কৃতিত্বের আনন্দের সময় পাশে বাবা নেই। আমার কাছে তো ভালো লাগছে, ঠিক আছে, দুঃখ আছে সব দিক দিয়েই। কিরকম একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে? শেয়ার কি, তা ওই তো তার বাবার কি 2.5 বছর পিছে মারা গেছে, ওইটাই হইলো আমার একটু, বাবা থাকলে তো আর টুকি হইল না, বেশি আনন্দ। এলাকাবাসী সহ পাড়া প্রতিবেশীরাও আনন্দিত রিস্মিতার ফলাফলে। পাশাপাশি এলাকাবাসীরা জানালেন বাবা নেই, তাই মা এবং বাবা দুজনেরই দায়িত্ব পালন করেছেন রিস্মিতার মা রুমাদে। তাই মায়ের এই দায়িত্ব জ্ঞানে সবাই মায়ের প্রতিও গর্বিত। আসলে এটা আমার পাড়ার একজন, আমি গর্বিত এই জন্য, এটা আমাদের এক পাড়াই বলতে গেলে। তো সে খুব নিরিবিলি পড়াশোনা করে, স্কুল থেকে যদ্দূর জানা তদ্দূরই জানা, তার বেশি নাই। খুব নিরিবিলি, যেহেতু সে তার বাবা নাই, মাই বাবা মা দুজনের দায়িত্ব পালন করেন। স্বভাবতই আমাদের সমাজে বাবার একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটাও মাই পালন করেন। ফলে তার মা, আমার মা, খুবই আজকে উনি গর্বিত, আমরাও গর্বিত ওনার গর্বের। তো এরকমভাবে একজন সমাজের প্রত্যেক মা, যিনি স্বামী নাই তারপরেও দক্ষতার সঙ্গে মেয়ে, ওনার ছোট মেয়েটাও খুবই মেধাবী আমি শুনছি। তো আমি চাই 2 বোনই যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজে শুধু নিজের জন্য না, ওটা সমাজের জন্যই তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বাদ ভাঙা আনন্দের অন্তহীন। শান্ত স্বভাবের রিস্মিতার এমন অভাবনীয় ফলাফলে তারাও আপ্লুত, জানালেন এক শিক্ষিকা। স্কুলে গেছি 2015-তে, তা ওকে চিনি আমি আগেই চিনতাম, ওর খুব নামও শুনতাম। খুব ঠান্ডা মেয়ে, বা ওই স্কুলে যাওয়ার পরেও দেখতাম মেয়েরা যা কিছু করে না, মেয়েরা যেগুলি করে, কথা বলাই করে, ও সেরকম নয়। ও নয়, ওর বোনও নয়। খুবই ভালো লাগে ওকে। এর মধ্যে যে পড়াশোনাতে এতটা বোঝা যায় না ওকে, এতটা ভালো, ঠান্ডা, সুস্থির, শান্ত মেয়ে। আর কি বলবো, আমরা তো অবশ্যই গর্বিত স্কুলের ম্যাডাম হিসাবে। আমাদের ভীষণই আনন্দ হচ্ছে আজকে, আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি। সারাটা দিন স্কুলে আমরা কাটিয়েছি, ওদের কথা নিয়েই আলোচনা হয়েছিল। সেই শুভেচ্ছা তো অবশ্যই আছে, জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে, বড় হবে। রিস্মিতার প্রতি গোটা ধর্মনগরবাসীর সাথে সাথে আমাদের সত্যের খোঁজে 24 ঘন্টা তরফ থেকে রইল তার প্রতি শুভেচ্ছা। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আবারও সরকারি আধিকারিক দ্বারা হেনস্থার শিকার এক মহিলা নির্মাণ শ্রমিক। কিছুদিন পূর্বে ধর্মনগর ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার কর্তৃক এক গৃহবধূর দুর্ব্যবহারকে কেন্দ্র করে গোটা শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। আবারও মঙ্গলবার
উত্তর ত্রিপুরা শ্রম আধিকারিক দ্বারা দুর্ব্যবহারের সম্মুখীন হলেন কাঞ্চনপুরের জয়া শব্দকর। বিগত কিছুদিন পূর্বেই ধর্মনগর ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার কর্তৃক এক গৃহবধূ মানসিকভাবে লাঞ্ছিত হওয়ায় গোটা ধর্মনগর শহর উত্তপ্ত হয়ে উঠেছিল। সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল মঙ্গলবার। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরের বাসিন্দা নির্মাণ শ্রমিক জয়া শব্দকর দীর্ঘদিন যাবৎ শ্রমিক সহায়তা প্রকল্পে মাসিক 20 টাকা করে কাঞ্চনপুর গ্রামীণ ব্যাংকে রাখতেন। কিন্তু বিগত 2016 জানুয়ারি মাসে জয়া শব্দকর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বিগত 1.5 বছর যাবৎ টাকা জমা করতে পারেননি। এই মাসে ব্যাংকে টাকা জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি না করে দেন, বলেন যে এই বইয়ে আর টাকা জমা রাখা যাবে না। মহিলার টাকা জমা না রাখার কারণ জানতে মঙ্গলবার ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরার শ্রম আধিকারিক অর্থাৎ লেবার ইন্সপেক্টর গৌতম বাবুর কাছে আসলে মহিলার সাথে চরম দুর্ব্যবহার করেন লেবার ইন্সপেক্টর গৌতম বাবু। আপনার নামটা? জয়া শব্দকর। আপনি কোন জায়গা থেকে এসেছেন? কাঞ্চনপুর থেকে এসেছি। আপনি তো অক্ষণ দাঁড়ায় রয়েছেন লেবার অফিসে। হ্যাঁ তো ধর্মনগর লেবার অফিসে, আপনার কাঞ্চনপুরে তো লেবার অফিস আছে। আছে। তো এখানে কি লিখে আইছেন আপনি? এখানে অফিসারে পাঠাইছে, এখানে যাইয়া সেটা ঠিক করা লাগে, এটা কি কারণে হইল না। তো এখানে আওয়ার পরে কি কইছে তারা? এই তো তারা উল্টো পাল্টা কইতাছে, তারা কাঞ্চনপুরের এখানে পাঠাইলো কে লাগিয়া। হ্যাঁ, এটা জানে না, হইতো না, এটা বাতিল হয়ে গেছে। কে কইছে এই কথাটি? স্যার কইছে। কোন কান আসলো তাই? বসা কোন কান? এই জায়গা আসলো? এই টেবিলে। আচ্ছা, তাই আপনার কি জিজ্ঞাসছিলেন? আমি জিজ্ঞাসি, স্যার এটা আমার এই কাগজটা যে 1 বছরের উপরে হয়ে গেছে, আমি জমা দিছি না, এটার কারণটা কিটা স্যার? এটাকে আমি ফাইন টাইন দিয়ে উঠাইতে পারবো না নতুন ভাবে? তাই না আমার উল্টা উল্টা কথা কইতাছে। কি কয় তাই? কই কাঞ্চনপুর থেকে আইছো, এটা বড় কথা না। তুমি কাঞ্চনপুর থেকে আইছো কে লাগি? হেরা ফাটাইলো কে লাগিয়া? হেরা জানে না। তারপরে স্যার আমি না কইয়াই আমি বাইরে গেছি গা। তো আমরা তো যাইতে দেখছি আপনার কান দিয়ে যাইতেছেন। আপনি একটা অফিসে আইছেন বুঝার লাগে, তো কান দিয়ে যাইতেছেন কেন? কষ্ট লাগছে স্যার। কই আমি কাঞ্চনপুর থেকে আইছি এখানে। তো আপনার কি বসার কথা কইছেন অফিসার? অফিসার আসার আগে এরা আমারে কইছে বসার লাগিয়া। আচ্ছা, অফিসার আওয়ার পরে কি কইছে অফিসারে? কিছু কয় নাই আমারে। তাইনে কাজে লেগে গেছে, তখন আমি জিজ্ঞাসি সেটা। শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা আদায় সহ শ্রমিকদের পাশে দাঁড়ানোই হচ্ছে শ্রম আধিকারিকের কাজ। কিন্তু একজন শ্রমিক তার ন্যায্য অধিকারটুকু বোঝার জন্য কাঞ্চনপুর থেকে ধর্মনগর ছুটে এসে লেবার ইন্সপেক্টর গৌতম বাবুর এই দুর্ব্যবহারে সম্পূর্ণ ভেঙে পড়েন। আমাদের প্রতিনিধি খবর পেয়ে সঙ্গে সঙ্গে শ্রম আধিকারিকের অফিসে ছুটে যান, কিন্তু শ্রম আধিকারিক গৌতম বাবু খবর পেয়ে গা ঢাকা দেন। এখন প্রশ্ন হচ্ছে একটাই, আর কতদিন শ্রমিক সহ সাধারণ মানুষরা সরকারি আধিকারিক দ্বারা লাঞ্ছিত হবে? ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বাইখোড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় শহীদ অমল সরকারের স্মরণ সভা। 4 জুন বিকেল 4টায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি ও শহীদের পরিবারের লোকজন সহ অন্যান্যরা। বাইখোড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় শহীদ অমল সরকারের স্মরণ সভা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার বাসিন্দা এসএসবিতে কর্মরত অমল সরকার গত 9 মে আসামের কোকড়াঝাড়ে দেশমাতৃকার সীমান্ত রক্ষায় আত্মবলিদান করেন। তার এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় বাইখোড়া কমিউনিটি হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি হিমাংশু রায়, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক CK জমাতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহোদয়, TSR এর 9ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, দক্ষিণ জেলার পুলিশের SP, বিধায়ক জাসবিব ত্রিপুরা, শহীদের মা বাবা, সহধর্মিনী, মেয়ে ও আত্মীয় পরিজন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ শহীদের ফটোতে ফুল দেন, পরে শহীদের আত্মার সদ্গতির জন্য 1 মিনিট নীরবতা পালন করেন। পরবর্তী সময় 9ম ব্যাটালিয়নের TSR কর্তৃক বাদ্যযন্ত্রের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহোদয় আজ বিচ্ছিন্নতাবাদীর কথা তুলে ধরেন। এই বিচ্ছিন্নতাবাদীদের জন্য আজ অমল সরকারকে প্রাণ হারাতে হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না। এই শহীদের পরিবারের উন্নতিকল্পে কেন্দ্রীয় সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। অমল সরকার ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী। পরিবারের সাহায্যের প্রথমে কেন্দ্রকে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শহীদের পরিবারকে সমবেদনা জানান। অনুষ্ঠানে অমল সরকারের পরিবারের লোকজনের কথার মধ্য দিয়ে অমল সরকারের সংক্ষিপ্ত জীবন কাহিনী সকলের সামনে উঠে আসে। অমল সরকারের বিভিন্ন বীরত্বের উপর দৃষ্টি রেখে 2013 সালে পদোন্নতি করে সাব ইন্সপেক্টরের দায়িত্ব দেওয়া হয়। গত 9 মে 2017 আসামের চিরাং জেলার মানস অভয়ারণ্যে গভীর জঙ্গলে জঙ্গি অভিযানে ভারত মাতার এই বীর সন্তান শহীদ হন। রেখে গেছেন
ওনার 3 কন্যা, সহধর্মিণী, মা ও বাবাকে। অমল সরকার সকল ভারতবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা 2017 ষষ্ঠ স্থান অধিকার করেছে বাইখোড়ার বৃন্তন শিক্ষানিকেতনের ছাত্র দিগন্ত বৈদ্য। তার প্রাপ্ত নম্বর 660। তার এই সফলতায় তার মা বাবা, বিদ্যালয়ের শিক্ষক, প্রাইভেট টিউটর সবাই ভীষণ আনন্দিত। 6 জুন মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো। এতে ষষ্ঠ স্থান অধিকার করে বাইখোড়ার বৃন্তন শিক্ষানিকেতনের ছাত্র দিগন্ত বৈদ্য। তার প্রাপ্ত নম্বর 660। সে ডাক্তার হতে চায়। 11 থেকে 12 ঘন্টা পড়তো সে। লেখাপড়া ছাড়া ক্রিকেট খেলতে ভালোবাসে। তার বাবা সরকারি বিদ্যালয়ে চাকুরিরত। এই সফলতার পিছনে তার মা বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও প্রাইভেট টিউটরের কৃতিত্ব বলে জানায় সে। তার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষকরাও খুব খুশি। তার বাড়িতে শিক্ষকরা খবর পেয়ে ছুটে যায় এবং তাকে মিষ্টি মুখ করায়। বিদ্যালয়ের শিক্ষক মনোজকান্তি সরকার তার এই ফলাফলে গর্বিত বলে জানান। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। স্কুল টিচার কোন স্কুলে? ওই পরিসাধন। আর আপনি? আমি বাড়িতে আছি, গৃহিণী। অমায়িক ছাত্র, ও নিষ্ঠার জোরে এখন সকলের সাহায্য করেছে। ওর মার কৃতিত্ব সবচেয়ে বেশি বলে আমি মনে করি। মা ওর মতোই পড়াশোনা করেছে। মাও পরীক্ষা দিলে মনে হয় ফলাফলের কাছাকাছি যেত।
অবশেষে 24 ঘন্টার মধ্যেই খুঁজে পাওয়া গেল অজ্ঞাত পরিচয়হীনার পচা গলা মৃতদেহ। প্রসঙ্গত 5 জুন তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের খোয়াই নদীর জলে একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী এবং পরে গতকালই দেহের শনাক্তকরণের চেষ্টা করে তেলিয়ামুড়া পুলিশ। অবশেষে 24 ঘন্টার মধ্যেই অজ্ঞাত পরিচয়হীনা পচা গলা মৃত মহিলার খোঁজ পাওয়া গেল। আজ দুপুরে তার পরিবারের লোকজন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের মর্গে এসে মৃতদেহের শনাক্ত করে পরে ময়নাতদন্তের শেষে তেলিয়ামুড়ার থানার পুলিশ দেহটি পরিবারের হাতে তুলে দেয়। প্রসঙ্গত গতকাল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট খোয়াই নদীর জলে একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে। তখনই দেহটি অগ্নি নির্বাপক দপ্তরের গাফিলতির কারণে খোয়াই নদীর জলে ভেসে যায়। পরবর্তী সময়ে প্রায় 2 কিলোমিটার নদী অতিবাহিত হবার পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মহারানীপুরের জারৈলং বাড়ির দিক থেকে খোয়াই নদীর জলে ভাসমান দেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। গতকালই দেহের শনাক্তকরণের জন্য তেলিয়ামুড়া থানা উদ্যোগ গ্রহণ করে। আজ সকালেই ধলাই জেলার গঙ্গানগর থেকে একদল লোক এসে মৃতদেহ শনাক্ত করে যে ওই মহিলার বাড়ি গঙ্গানগর থানাধীন চন্দ্রপাড়ার মৃত যদুমণি রিয়াংয়ের 96 বছরের স্ত্রী খুরিতি রিয়াং আজ থেকে 9 দিন আগে অর্থাৎ সোমবার সকালবেলা বাড়ির পাশের জঙ্গলে বাঁশের কুড়ুল সংগ্রহ করতে গেলে আর বাড়িতে ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গঙ্গানগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানায় মৃত মহিলার পুত্র শলকরাম রিয়াং। ওই দিন সকালে ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঝুম চাষে গেলেই তিনি বাঁশকুড়ুল সংগ্রহ করতে যান। তবে সেখানে অবস্থানরত খোয়াই নদীতে পড়েই তার মৃত্যু হয়েছে বলে জানায় পুত্র শলকরাম রিয়াং। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আমার মা লাগে তো কেমনে মারা গেছে? এটা বাঁশকুড় তোকে দিয়ে গেছে। সে সময় আমিও নাই, জুমের কাজ করতে আছে। ও সকালে গেছে, কোনটা সময় গেছে কইতে পারছে না। আমি তো কাজ করছে, তৈলে আইয়া দেখছে নাই, তৈলে টুকাইতেছে সোমবার দিনে, টুকাইছে পাইছে না। এটা কি নদী কি কাছে আছিল যেখানে? নদী গেছে, নদীর কাছে, নদীর কাছে আসছিল। এই লেগে তো টুকাইতে পাইছে না। 200-300 জন টুকাইছে, পাইছে না। সবাই আমরা পঞ্চায়েত ছাড়াও সিদ্ধ পঞ্চায়েত আইয়া টুকাইছে, পাইছে। এনে বয়স কত হইব? 96 বছর। 96 বছর হইব। তো এমনিতে বাড়িতেই থাকতো না অন্য কাজ করতো? আপনার সঙ্গে থাকতো? আমার সঙ্গে। আপনার সঙ্গে থাকতো। তো আপনার গ্রামের নামটা কি? ভারতচন্দ্রপাড়া। ভারতচন্দ্রপাড়া কোন এডিসি বলেছে? এটা তেতুয়া এডিসি। মঙ্গলবার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে হয়ে গেল শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর মহকুমা কমিটির কনভেনশন। এই কনভেনশনের প্রধান বক্তা ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী তার আলোচনার মধ্য দিয়ে রাজ্যে 8ম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান রেখে গেলেন। শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে গোটা ধর্মনগর মহকুমার 147টি ইউনিটের সদস্যদের নিয়ে একটি কনভেনশন হয়ে গেল ধর্মনগর বিবেকানন্দ ভবনে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, প্রাক্তন যুবনেতা অমিতাভ দত্ত, ছিলেন ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য। একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন করি, আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে আমরা এদেশের মানুষের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করেছি। আমরা এদেশের আমাদের সংগঠনের নীতিগত কাজ হচ্ছে এদেশের মানুষ যখন সমস্যায় পড়বেন সেই সমস্যাটাকে লড়াইয়ে রূপ দেওয়া হচ্ছে আমাদের সংগঠনের কাজ। আমরা লক্ষ্য করলাম এদেশে প্রায় 27 কোটি বেকার রয়েছে। দেশে যখন 14 সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই লোকসভা নির্বাচনের আগে এদেশের সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এদেশে বৎসরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই কনভেনশনের প্রধান বক্তা তথা সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী তার রসালো আলোচনার মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে 8ম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান রেখেছেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বলছি না ডেইলি দেশের কথা বলার পত্রিকার পক্ষে উপলব্ধি করার জন্য এই কথা বলছি না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল রাস্তায় ফেলে দিচ্ছে, কৃষকরা তাদের উৎপাদিত দুগ্ধ রাস্তায় ফেলে দিচ্ছেন, পিচের রাস্তায় ফেলে দিচ্ছেন। কেন? বিক্রি করে পয়সা পাচ্ছেন না। ভয়ানক ঘটনা চলছে মহারাষ্ট্রে।
এই নিয়ে মন কি বাতে কোনো কথা নেই। এখানে যারা যুব মোর্চার বন্ধুরা, এখানে যারা কথায় কথায় বিজেপির বন্ধুরা আমাদের ধর্মনগরের রাস্তায় নেমে যায়, পদ্মবিলের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করে, কদমতলায় গিয়ে উস্কানি দেয়, ধর্মনগরের রাস্তা অবরোধ করে, তাদের কাছে জিজ্ঞেস করবেন আপনাদের নেতা 3 বছরে 36 বার পেট্রোলের দাম বাড়লো, এই নিয়ে একটা শব্দ কেন উচ্চারণ করছে না? মহারাষ্ট্রের কৃষকরা আত্মহত্যা করছে, তাদের উৎপাদিত জিনিস রাস্তায় ঢেলে দিচ্ছে, বিক্রি হচ্ছে না বলে ওই হাইকোর্টে গিয়ে তাদের বলতে হচ্ছে বছরে 12,000 কৃষক আত্মহত্যা করে। আপনারা কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আপনাদের যুব মোর্চার নেতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার BSc নার্সিং, MSc নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট ফিরে এলাম বিরতির পর। অল্প বৃষ্টিতেই ধর্মনগর পুর পরিষদের অন্তর্গত রাজবাড়ী, রেল কলোনি, মণ্ডপপাড়া সহ গোটা এলাকা বন্যার জলে থই থই। সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীর। এই জল নিষ্কাশনে দীর্ঘ বহু বছর যাবৎ পুর পরিষদে ব্যর্থ, ফলে বিক্ষিপ্ত জনতা সোমবার 7 ঘন্টা পথ অবরোধ করলেন, কিন্তু দেখা মিলল না কাউন্সিলরদের। ধর্মনগর পুর পরিষদের অন্তর্গত রাজবাড়ী, রেল কলোনি, মণ্ডপপাড়া গোটা এলাকায় অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে ওঠে। এলাকার জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। বহুবার পুর পরিষদকে জানানো হয়েছে, কখনো শাসক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে তো কখনো বিরোধী দলগুলোর উদ্যোগে, কিন্তু ধর্মনগর পুর পরিষদ ঠুটো জগন্নাথের ভূমিকায় দিব্যমান। ফলে ধৈর্যের সীমা হারিয়ে এলাকাবাসী একরাশ ক্ষোভ নিয়ে ধর্মনগর রেল স্টেশন, আইএসবিটি এবং বাজারের মূল রাস্তাটি বন্ধ করে দিলেন সোমবার। নিমিষেই এলাকায় ছোট বড় থেকে শুরু করে বড় গাড়িদের লাইন শুরু হয়ে গেল। সমস্যায় পড়তে হলো মোটরযান এবং রেলের যাত্রীদেরকে। পথ অবরোধ শুরু হলো সকাল 10টা 30 মিনিটে।
বেলা 11:30 ট্রাফিক দপ্তরের কর্মীরা ছুটে আসেন পথ অবরোধ মুক্ত করতে। যত সময় যেতে থাকে এলাকায় অবরোধকারীদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। উপস্থিত হন এলাকার অভিভাবক বকুল পাল চৌধুরী। তিনি অবরোধের মূল কারণ আমাদের কাছে ব্যক্ত করেন। মাধ্যম, তোমাদের সমস্ত সাংবাদিক, চিত্র সাংবাদিক, তোমরা কর্মী এবং কর্মকর্তাবৃন্দকে আমার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। তোমরা যে এত কম এত ইয়ে করছো, যে ক্লিয়ার করছো যে আমাদের এই বক্তব্যগুলা, আমাদের এই সমস্যাটা, যার জন্য তোমাদের ধন্যবাদ। আর সমস্যাটা হচ্ছে জলের সমস্যা। এই এলাকাটা প্লাবিত, রাজবাড়ি, বিশেষ করে রাজবাড়ি নয়, শহরের বিভিন্ন এলাকা। তো সবরই একটা ব্যক্তিগত সমস্যা থাকে, প্রত্যেকেরই সমস্যা। এখন ব্যক্তিগত সমস্যাটা দিয়া সমষ্টিগত সমস্যায় দাঁড়াইছে গিয়া, যার ফলে নগর পঞ্চায়েত চেয়ারপারসন সাহেবের সাথে সম্ভবত তার কথা হয়েছে, আমি জিজ্ঞেস তারারে ওইটা কথা হয়েছে, তাই বলতে আমার কিছু করার নাই। তো করার নাই তখন তারা বললাম তোমরা কি বলে, আমরা করতেছি, দেখি আমরা কি করতে পারি। ওইটাই হলো তার বক্তব্য বা এলাকাবাসীর বক্তব্য। আমিও আক্রান্ত, আমিও জল প্লাবিত, আমার বাড়িতেও জল, সুতরাং সবার সাথে অংশীদার আমিও একজন। তো আমরা সবাই সংগঠিতভাবে যে এই যে আলোচনাটা, এই প্রক্রিয়াটা, আগে হয়তো সবাই স্ট্যাটার্লি আলোচনা করতে কিন্তু কোনো সুরা হয়েছে না, যার জন্য সারা সংঘবদ্ধ একটা পরিকল্পনা নিচ্ছে। এটা আমারও সহমত আছে, বাস্তবতা যেটা। কত বছর যাবত এই সমস্যা চলছে? সমস্যা আসছিল না, গত 2 বছর ধরে প্রচন্ড সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, গত 2 বছর আগে তো ড্রেনের সমস্যা, তো লোকের যে প্রবলেম এটা তো আছেই। আর এই যে এত প্লাবন হইতেছে গত 2-3 বছর ধরে, ড্রেনের যে আনসাইন্টিফিক প্রসিডিওর, এটার জন্য সমস্ত শহর, বিশেষ করে আমি রাজবাড়ির কথা বলতেছি, রাজবাড়িটা প্রচণ্ডভাবে আক্রান্ত। এই জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় প্রচণ্ডভাবে আক্রান্ত। আমরা সুন্দর এবং সুস্থ জল নিষ্কাশন ব্যবস্থাটা থেকে। কত সময় পথ অবরোধ চলবে? এটা তো অনির্দিষ্টকালের জন্য, হয়তো তার কাছে আমি যেই মুক্তি ব্যবহার কত সময় লাগে, তারা একটা সদুত্তর না পাওয়া পর্যন্ত হয়তো এটা সুরা হইব কিনা আমি জানি না। তবে এটা তার সাথে আলাপ করতে হইব। কত সময় কোনো টাইম বার আছে বলে আমার মনে হয় না। তারা অবশ্যই একটা সুরাহা চাইব এটার পিছনে। দুপুর 12টায় ধর্মনগর থানার ওসি সুব্রত চক্রবর্তী অবরোধ স্থলে ছুটে আসেন, কথা বলেন অবরোধকারীদের সাথে। যদি হয় তাহলে রাস্তার উপর তো এলাকার বক্তব্য যেটা, এটা তো এই গোয়িং কামিং, যেটা আমরা যে পূর্ব পরিচিতি একটা আলাপ আছে, গোয়িং কামিং, আওয়া যাওয়া, এই আওয়া যাওয়া করতে করতে কোনো সমস্যার সমাধান হয় না, যার জন্য সবই এই ব্যাপারে তাহলে একটা সুরাহা চাইছে এখানে। এই জবাবটা কে দিব, যেই দিবে, হ্যাঁ জলের ব্যাপার, আর কোনো সমস্যা নাই এখানে। এই এলাকাটার বাস্তব কথা, পাশের বাড়ি আমি দেখাই মনে হয়। এখন আমি দেখলাম সাধারণ বৃষ্টি হয়, তারপরেও কিন্তু বাড়িঘর থেকে জল পাই যায়, মানে আর ফ্লাড হইলে তো অন্য কথা। যদি ফ্লাড হইতো আমরা একবারও কিছু করলাম না রে, এটা একমাত্র সাধারণ বৃষ্টি হইলে পরেই আমরা করে বাড়িঘরের জল বাইরে না। আর তার মধ্যে এটা বিগত 10 বছর ধরে এই কন্ডিশন, 2 বছর ধরে আমরা খুব ভুগতেছি। সাধারণ বৃষ্টি হইলে বাড়ি করে জল থাকে, আর কালকের জল একবার চিন্তা করে দেখেন, আমরা বাড়ি করে আসলো না, রাত্রের থেকে আমরা বাড়ি করে জল আইতেছে। এটার মানেটা কি? আজকে যদি বৃষ্টি হয়, আর আজকে প্রশ্ন আমার ওই জায়গায় যে ঘটনা হয়েছে, যদি বাড়িঘরের মধ্যে কালকে জল আসলো না, অল্প অল্প জল আসলো, আজকে এখানে এই জলটা অত বেশি এখানে, এটা কারণটা। এটা নিশ্চয় অন্যদিকের জল আমরা এদিকে আইতাছে, আমরা জল বাইরের ব্যবস্থা নাই, তাই তো নিষ্কাশনের কোনো আজকে আপনি হাঁটিয়া দেখতে পারেন, ওই যে সামনে যে সোজা যে রোডটা, তিলদুই রোডটা, যে এটার 2 পাশে ড্রেন হইছে, এটা শীতের সময় অর্ধেক জল থাকে। তার মানে কি, জলের নিষ্কাশনের ব্যবস্থা নাই। আজকে এই অত বড় একটা কালভার্ট আছে রোজবেলির সামনে, আপনার জলটা ওইটার মধ্যে গিয়া পড়তো, ওইখানের মধ্যে পুরো ভর্তি থাকে জল নিষ্কাশনের ব্যবস্থা নাই, তার লেগেই তো বাড়িঘরের জল কাটে না। দীর্ঘ সময় উনি কথা বললেও অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। তারপর দুপুর 12:30 আসেন পূর্ত দপ্তরের কর্মী রথিকান্ত দাস। দীর্ঘ সময় কথা বলেন, কিন্তু কোনোই লাভ হয়নি। তারপর বেলা 1:30 আসেন ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। তিনিও কথা বলে পথ অবরোধ মুক্ত করতে চান, কিন্তু তাতেও পথ অবরোধকারীরা মানতে নারাজ হন। বেলা 2:15 আসেন ধর্মনগর মহকুমার রেভিনিউ ইন্সপেক্টর। এই সমস্যাটা চলছে, আজকেরও সমস্যা না, অনেক বছরের সমস্যা। আর আজ সকাল 10টা থেকে পথ অবরোধ চলছে, এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না। এটা কি পৌর পরিষদের একটা ঘাটতি না? এটা পৌর পরিষদের কোনো ঘাটতি এটাতে।
অ্যাকচুয়ালি ড্রেনটা হচ্ছে পিডব্লিউডি করার কথা, ঠিক আছে। পিডব্লিউডির সঙ্গে আমরা যোগাযোগ করেছি, ডোজারটা নিয়ে আসবে, জলটাকে এখান থেকে বের করবে আর পার্মানেন্ট সলিউশনটা করবে এসডিএম অফিস থেকে, যেহেতু এটা ডিমার্কেশন লাগবে। এটা অ্যাকচুয়ালি কিছু অংশ আছে প্রাইভেট, কিছু অংশ আছে গভর্নমেন্ট। এটা ডিমার্কেশন ছাড়া এটা হয় না। ডিমার্কেশনটা করার পরে পার্মানেন্ট সলিউশনটা বের হবে, তখন পার্মানেন্ট ড্রেন করে দেওয়া হবে। তো সমস্যার পরে তো পৌর পরিষদ কিংবা পিডব্লিউডি অফিস, যেটাকে এসডিএম আপনার দেখেন, তো এসডিএম অফিস থেকেও কেউ আসলো না এবং অফিস থেকে রেভিনিউ ইন্সপেক্টর এসেছে। কখন এসছেন উনি? সকাল 10টার থেকে স্যার অবরোধ চলছে। এত সময় এখানে স্যার বহু মানুষ রেলের যাত্রীরা এবং মোটর যাত্রীরা সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রাস্তায় প্রায় 4 ঘন্টা যাবত অবরোধ চলছে। কি বলবেন স্যার? হচ্ছে যে আপাতত আমাদের যে সলিউশনটা হচ্ছে রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া, এর জন্য কি কাজ করতে হবে, স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে আমাদের সরিয়ে দেবো। এই জন্য আমরা পিডব্লিউডিকে ইয়ে করছি যে ডোজারটা দিয়ে আজকে কাজ শুরু হবে। আর লেবারের জন্য আমি মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলে দিয়েছি, লেবারও আসছে। এদিকে যত সময় বৃদ্ধি পেতে থাকে সমস্যায় পড়তে থাকে রেলযাত্রী, মোটরযান যাত্রী এবং বৃদ্ধি পেতে থাকে অবরোধকারীদের সংখ্যা। এলাকায় উত্তপ্ত পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে থাকে। তারপর বেলা 3টায় ড্রজার সহ শ্রমিক নিয়ে এলাকায় ড্রেন পরিষ্কার শুরু হয়, কিন্তু এলাকাবাসীদের দাবি করে বসেন জল নিষ্কাশন না হওয়া পর্যন্ত চলবে অবরোধ। তাই অবরোধ চলাকালীন অবস্থায় শুরু হয় ড্রজার ও শ্রমিক দিয়ে জল নিষ্কাশনের কাজ। অবশেষে বিকাল 5টায় অবরোধ মুক্ত হয়, কিন্তু জল নিষ্কাশন হয় না। ধর্মনগরে এই প্রথম এত দীর্ঘ সময় যাবৎ পথ অবরোধ হয়, কিন্তু একবারের জন্য দেখা মেলেনি ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, এমনকি এলাকার কাউন্সিলররা একবারের জন্য কিন্তু অবরোধস্থলে আসেন না। তার জন্য এলাকাবাসীদের ক্ষোভ আরও বেশি বৃদ্ধি পায়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।